ইলাস্টিসিটি, ঠিক আছে। কি হয় এখানে মেইনলি আমাদের দরকার হয় স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। স্ট্রেস অ্যান্ড স্ট্রেন মানে কি, ঠিক আছে। সবার আগে বলছি লঙ্গিটিউডিনাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। আচ্ছা, লঙ্গিটিউডিনাল স্ট্রেস মানে কি দেখা যায়। লঙ্গিটিউডিনাল স্ট্রেস is force by area. Now force is along the length. Force is along the length divided by area মানে cross section. সে একটা রড যদি থাকে, if there is a rod, say rod of length L, এবার সেখানে ফোর্স দেওয়া হচ্ছে এরকম, ঠিক আছে। দুদিক থেকেই তো হবে, নাহলে তো রড দৌড়াবে পালিয়ে। আচ্ছা, এবার তাহলে ওর চেঞ্জ ইন লেন্থ হবে, চেঞ্জ ইন লেন্থ হবে ওর। আচ্ছা, তো সেটাকে বলছে ডেল্টা এল। সো এল প্লাস ডেল্টা এল, ঠিক আছে। আচ্ছা, আর সাপোজ এর ক্রস সেকশন হচ্ছে এ, এই ক্রস সেকশন এ। এবার অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়েছে, খুব একটা চেঞ্জ তো হয় না ক্রস সেকশন, যাই হোক। সো এই যে এফ বাই এ, এফ বাই এ এটাকে বলা হয় স্ট্রেস, সিগমা দিয়ে ডিনোট করা হয় স্ট্রেস। আচ্ছা, সি দিস ইজ নট দ্য রিয়েল স্ট্রেস না, দিস ইজ নট দ্য রিয়েল স্ট্রেস। কেন রিয়েল স্ট্রেস না? অ্যাজ দিস এ ভেরিজ, ট্রুলি তো এ ভেরিজ, তাই না? তো সেই জন্য এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। দিস ইজ নোন অ্যাজ ইঞ্জিনিয়ারিং স্ট্রেস। মানে এটা দিয়েই ক্যালকুলেট করি আমরা এরিয়াটাকে কনস্ট্যান্ট করে। ইঞ্জিনিয়ারিং নাম আছে এই আর কি, মানে রিয়েল স্ট্রেস না, ট্রু স্ট্রেস না আর কি। মানে ইট ইজ এফ বাই দি অ্যাকচুয়াল এরিয়া এ, সেটাই হচ্ছে ট্রু স্ট্রেসটা কোনটা? ট্রু স্ট্রেস তো এরিয়া তো চেঞ্জ করতে থাকবে না যতক্ষণ না, মানে আপনি এটাকে, extend হ্যাঁ এখানে তো এক্সটেন্ড করা মানে এরিয়াটা আস্তে আস্তে কমবে, তাহলে আমরা ট্রু ট্রু স্ট্রেসকে স্ট্রেস কেউ কাকে ইউজ করে না, ট্রু স্ট্রেস কেউ ইউজ করে না। মানে আমাদের কাজের জন্য ইউজফুল হয় না, যার যে কারণে আমরা ইউজ করি স্ট্রেস স্ট্রেস ব্যাপারটা, ট্রু স্ট্রেসে সেরকম একটা ইউজফুল হয় না ব্যাপারটা, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং স্ট্রেস বললেই হয়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, অ্যাকচুয়ালি যদি এটা রেডিয়াস আর থাকে, পরে তো রেডিয়াসটা কমে যাবে না, আর মাইনাস ডেল্টা আর পরে, ঠিক আছে। আচ্ছা, এবার স্ট্রেন দেখা যাক। স্ট্রেন, স্ট্রেন এটাও তাই কি, স্যার দুদিকে একই ফোর্স কেন লাগে? নাহলে তো রডটা দৌড়াবে দুদিকে একই ফোর্স না থাকে। যদি তাহলে তো অ্যাক্সিলারেশন হয়ে যাবে না, অ্যাক্সেলারেশন হয়ে যাবে ব্লকের, আর বাড়বে কমবে না। হ্যাঁ। যখন যখন ইলাস্টিক প্রপার্টিটা শো করে, মানে তখন কি সেন্টার অফ মাসটা একই জায়গায় থাকে? এরকম কোনো ব্যাপার নেই। না, সেইটা রেখে তো অরিজিনাল মেজারমেন্টটা করতে হবে, তবে তো লঙ্গিটিউডিনাল স্ট্রেসের ভ্যালুটা ঠিক পাওয়া যাবে। মানে জিনিসটা মুভ করছে না, এটা হচ্ছে ব্যাপার। তার মধ্যে সেন্টার অফ মাস একই জায়গায় থাকবে। কোথায় সেন্টার অফ মাস? কেন সেন্টার অফ মাস শিফট করেছে তো এই কেসটা তো। যদি দেয়াল থাকে একদিকে, অথবা দুজন লোক পুল করছে, ওটা কোনো ব্যাপার না। সেন্টার অফ মাস এক জায়গায় থাকবে না। যদি একটা সাইডে ওয়াল থাকে, ফিক্স সারফেস থাকে, তাহলে সেন্টার অফ মাস থাকবে না, সে থাক না, ওটা ব্যাপার না, ঠিক আছে। আমার স্ট্রেস মেজার করে ফোর্স বাই এরিয়া সব সময়, সেন্টার অফ মাস থাকবে না থাকবে। আচ্ছা, লঙ্গিটিউডিনাল স্ট্রেন কি? চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, মানে এটা। So it is change in length per unit length. This is strain.
longitudinal strain delta L by L। আচ্ছা, এবার আচ্ছা আরো একটা স্ট্রেন আছে এখানে, দেয়ার ইজ সে এপসাইলন দিয়ে ডিনোট করে। হ্যাঁ এপসাইলন দিয়ে ডিনোট করা। তো আরেকটা স্ট্রেন হয় এখানে ল্যাটারাল স্ট্রেন, এই যে ল্যাটারাল স্ট্রেন, অর এর আরেক নাম হচ্ছে ইনডিরেক্ট স্ট্রেন। তো ইনডিরেক্ট স্ট্রেন, আচ্ছা এই লঙ্গিজুনাল স্ট্রেনের আরেক নাম হচ্ছে ডিরেক্ট স্ট্রেন। ডিরেক্ট স্ট্রেন কারণ কি, চেঞ্জ ইন লেন্থটা ফোর্সের প্যারালালি হচ্ছে, আর এখানে ল্যাটারাল স্ট্রেন, এটাকে ইনডিরেক্ট স্ট্রেন বলা হয় কারণ চেঞ্জ ইন লেন্থটা। আচ্ছা ল্যাটারাল স্ট্রেনটা কি হয় দেখা যায়, সে এপসাইলন ড্যাশ দিয়ে ডিনোট করি যদি, তাহলে দিস ইজ ল্যাটারাল ডেল্টা আর বাই আর, ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটারাল স্ট্রেন। সো ইনডিরেক্ট স্ট্রেন কেন হচ্ছে, দিস চেঞ্জ ইন লেন্থ is perpendicular to applied force, ঠিক না আছে, অরিজিনালি লেন্থটা চেঞ্জ করতে গেছিলাম, তাও রেডিয়াসটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য Change হয়ে গেছে। ইনডাইরেক্ট বলছে। হ্যাঁ ইনডাইরেক্ট বলছে। আচ্ছা এবারে দেখা যাক, এবারে স্ট্রেস ভার্সেস স্ট্রেন যদি প্লট করি আমরা কিরকম হয়। যেটা করতে চাইনি হয়ে গেছে সেটা ইনডাইরেক্ট। হ্যাঁ ইনডাইরেক্ট সেটা সিগমা আর এপসিলন নট, মানে কি স্ট্রেন এদিকে এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে স্ট্রেস। স্যার তো আচ্ছা এরকম কোনো ব্যাপার আছে কি যে রেডিয়াসটা লেন্থটা এমন ভাবে পাল্টাবে যাতে ভলিউমটা সেম থাকে? না এমন কিছু নেই, ভলিউম সেম থাকার দরকার নেই, ঠিক আছে। মোটামুটি এরকমই, যেটা মেন ওয়ার্কিং রিজন আমাদের, এটা হচ্ছে এই পয়েন্ট অবধি। See, this point is known as proportional limit. Proportional limit মানে কি, up to this point কি হয়, stress is proportional to strain, ঠিক আছে, and stress by strain is a constant y, এটাকে বলা হয় Young's modulus of the material, ঠিক আছে। আচ্ছা এবার এই প্রপোর্শনাল লিমিটের আরেকটু ওপরে একটা পয়েন্ট হয়, ইট ইজ নোন অ্যাজ ইলাস্টিক লিমিট। ম্যাক্সিমাম বইতেই দুটো পয়েন্টকেই একই করে দেয়, খুবই কাছাকাছি থাকে। এটার সিগনিফিকেন্স কি, আপ টু দিস পয়েন্ট ইফ দ্য ফোর্স ইজ উইথড্রন, the body regains its shape, or configuration or shape or length এখানে, ঠিক আছে। তার মানে সেই ইলাস্টিক লিমিট অব্দি ইলাস্টিসিটি বডি শো করবে। হ্যাঁ তারপরে গিয়ে কিন্তু অন্যরকম হয়, তারপরে হবে প্লাস্টিক ডিফর্মেশন। আমি বলছি ব্যাপারটা কি হয়, কোন জায়গাটা হয়, এই যে আফটার ইলাস্টিক লিমিট দিস, এই যে ব্লু রিজনটা, এটা হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন, ঠিক আছে। তারপরে লাস্ট পয়েন্টটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। একদম লাস্ট পয়েন্টে হয় ব্রেকিং পয়েন্ট।
ঠিক আছে, তাহলে এরকম হচ্ছে। মানে ওখানে জিনিসটাই ভেঙে যায়। হ্যাঁ, জিনিসটা ভেঙে প্লাস্টিক ডিফর্মেশন মানে প্লাস্টিক ডিফর্মেশন আমি বলছি ব্যাপারটা কি। এই যে ইলাস্টিক আর প্লাস্টিক ডিফর্মেশনটা কি হয়, সে উইদিন ইলাস্টিক, হ্যাঁ স্যার বলছি ওই রিজিয়নটাকে প্লাস্টিক ডিফর্মেশন বলে? হ্যাঁ হ্যাঁ, রিজন অফ প্লাস্টিক ডিফর্মেশনটা ও আচ্ছা আচ্ছা। এটা বলা উচিত, রিজন অফ প্লাস্টিক ডিফর্মেশন। ঠিক আছে, এই টোটাল রিজনটা হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন। আচ্ছা, মানে যখন ইলাস্টিক ডিফর্মেশন হচ্ছে, সে একটা সার্টেন পয়েন্ট অফ দি ডিফর্ম হলো, তাহলে ওটা আবার সেম পয়েন্টে ফিরে আসে না, সেম পাথ দিয়ে ফিরে আসে। কিন্তু যদি প্লাস্টিক ডিফর্মেশনে হয়, সে একটা প্লাস্টিক ডিফর্মেশন একটা পয়েন্ট যদি ধরি, সেই অবধি হয়েছে ডিফর্ম, তাহলে ওটা সেম পাথে ফিরে আসে না, মানে ওই টাইপের রিভার্স করে না, ওটা ওটা এরকম পাথে ফিরে আসে। ঠিক আছে, এবার এরকম পাথে ফিরে আসে মানে কি, এখানে একটা কি হয়, পার্মানেন্ট স্ট্রেন হয় না, এই দিস ইজ দ্য পার্মানেন্ট স্ট্রেন। এই জায়গাটা আবার বলুন, মানে কি ফিরে আসে বললেন ওকে বলুন। ফিরে আসে মানে বলছি, সে একটা প্লাস্টিক ডিফর্মেশন জোন অব্দি নিয়ে গেছে বডিটাকে, এই যে এই নীল পয়েন্ট অব্দি নিয়ে গেছে, তারপর ফোর্সটা ছেড়ে দিয়েছে। ফোর্স ছেড়ে দিয়েছে মানে কি, স্ট্রেস জিরো হয়ে গেল। এবার স্ট্রেস জিরো, তখনও একটা স্ট্রেন আছে। ঠিক আছে, দিস ইজ দ্য পার্মানেন্ট স্ট্রেন। তার মানে কি হয়েছে, তার মানে সে ওটার একটা লেন্থ ছিল, সে এল লেন্থ ছিল, এবার ওটাকে স্ট্রেচ করে কত লেন্থ হয়েছে, এল প্লাস এক্স হয়েছে। ঠিক আছে, ফোর্স, ততক্ষণ ফোর্স অ্যাপ্লাইড ছিল দুদিকেই, তারপর ফোর্সটা ছেড়ে দিয়েছে, তখন কি হবে, অ্যাপ্লাইড ফোর্স জিরো, ওই এল প্লাস এক্স ড্যাশ হবে। দিস ইজ ইন দ্য প্লাস্টিক ডিফর্মেশন রিজন। যদি ইলাস্টিক ডিফর্মেশন হতো তাহলে কি হতো, তখন এক্স ড্যাশটা জিরো হতো। ঠিক আছে, মানে ফোর্স উইথড্রন করেছি, তারপর ওটার যা শেপ ছিল সেই শেপেই ফিরে আসে। ঠিক আছে, আর স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে ইয়াংস মডুলাস। আচ্ছা, তাহলে ইয়ে ইল্ড পয়েন্ট কোনটা? আচ্ছা, ইল্ড পয়েন্ট হয় এখানে, যেখান থেকে এই প্লাস্টিক ডিফর্মেশনটা শুরু হয় মোটামুটি, মানে এরকম একটা পয়েন্ট থাকে, তারপরে গ্রাফটা একটু ফ্ল্যাট হয়ে যায়, সেটাকে ইল্ড পয়েন্ট বলা হয়। আচ্ছা, গ্রাফটা গ্রাফটা দেখে দিন না। স্যার ওখান থেকে কি বলেন প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয় ইল্ড পয়েন্ট থেকে? হ্যাঁ, প্লাস্টিক ডিফর্মেশন শুরু। আচ্ছা, কি হয় বলছি আমি, তখন থেকে না, যে এই যে স্ট্রেস আর স্ট্রেন, আপনি তো তাহলে ইলাস্টিক লিমিটের পর থেকে প্লাস্টিক ডিফর্মেশন শুরু করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওরম কাছাকাছি পয়েন্ট থাকে ইল্ড পয়েন্ট। আচ্ছা, আর ইল্ড পয়েন্টটা কোনটা আবার দেখো। সব মেটেরিয়ালের একই থাকে না, কিন্তু ইল্ড পয়েন্ট মোটামুটি এরকম থাকে উপরের দিকে, যখন থেকে ফ্ল্যাট নেচার হচ্ছে কার্ভটা। এবার কি হচ্ছে, ফ্ল্যাট নেচারটা হচ্ছে মানে কি, তখন স্ট্রেস কিন্তু সেম, কিন্তু স্ট্রেন বাড়ছে, তার মানেটা কি, স্ট্রেস সেম আর স্ট্রেন বাড়ছে, মানে সেটা হচ্ছে লিকুইডের প্রপার্টি এটা, তাই না? লিকুইড যেমন ফ্লো করে, সলিডটাও সেরকম ফ্লো হচ্ছে, মানে সলিডের লেয়ার বাই লেয়ার মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, সে একটা সলিড যদি আমি দেখি, লেয়ার বাই লেয়ার, দেয়ার ইজ লেয়ার বাই লেয়ার মোশন অফ সলিড, লাইক আ ফ্লুইড, ফ্লুইডে যেমন লেয়ার বাই লেয়ার মোশন। ঠিক আছে, যাই হোক, প্লাস্টিক ডিফর্মেশন আমাদের বেশি যাওয়ার দরকার নেই, আর এর কোনো শেষও নেই। ঠিক আছে, 10-12খানা বই আছে, হয়তো হয়ে যাবে এর উপরে।
এখানে ঢুকলে আর হবে না। স্যার শুধু ওই যেটা একটা জিনিস নেই। সেই ইয়েলো পয়েন্টটা কি সে আর তো একবার আছে, বলে দিন না। জানার কি আর কি শেষ হয়ে গেল? 12 অব্দি পড়ে কি শেষ হয়ে যায়? না না না, একদমই নয়। এই প্রপোর্শনাল লিমিটের ঠিক নিচে যেটা গোল করেছেন ওটা কি? ওটা কিছু না, আমি দেখিয়েছি ওই পয়েন্ট অব্দি, সাপোজ ওই পয়েন্ট অব্দি স্ট্রেচ করা হলো, তাহলে এটা ফিরে আসবে। সেটা আচ্ছা। ইলাস্টিক লিমিট অব্দি, যে কোনো পয়েন্ট অব্দি যদি স্ট্রেচ করে। আর প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট এই দুটো পয়েন্টই ওই স্ট্রেট লাইনের মধ্যেই আছে? হ্যাঁ, না ইলাস্টিকটা ঠিক স্ট্রেট লাইন না আর কি, তখন ওই আচ্ছা। লিনিয়ার এটা থাকে না, প্রপোর্শনাল লিমিট অব্দি থাকে। এবারে ম্যাক্সিমাম বইতে আবার দুটোকে একই করে দেয় প্রপোর্শনাল লিমিট, সেটাও তাহলে ঠিকই আছে। এটা সাবস্টেন্স টু সাবস্টেন্স ডিফাইন করে, সব মেটেরিয়াল কি এক না? এক হলো সেগুন কাঠ আর শাল কাঠ কি একই হবে ফার্নিচার? তো সেরকম ব্যাপার, সবারই এক থাকে না প্রপার্টি, ঠিক আছে? এটা যা দেখালাম মোটামুটি স্টিল, এটা স্টিলের এরকম প্রপার্টি থাকে। আচ্ছা, সো এই যে বলছে যত ইয়াংস মডুলাস বেশি, ঠিক আছে, একটা কথা আছে, স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার। স্টিল ইজ মোর ইলাস্টিক দেন রাবার, ঠিক আছে? কোনটা বেশি ইলাস্টিক? মোর ইজ ইয়াংস মডুলাস, মোর ইজ আ ভ্যালু অফ ওয়াই, মোর ইট ইজ ইলাস্টিক। এবারে ইয়াংস মডুলাস বেশি মানে কি? ডিফিকাল্ট টু স্ট্রেচ, তাই না? ইয়াংস মডুলাস বেশি মানে ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য শেপ or length, তাই না? Because what is Young's modulus? Stress by strain. What is stress? Force by area. What is strain? Change in length by actual length. আচ্ছা, so we can put delta L as x, ঠিক আছে? delta L as x, এটা একটা পুরো সায়েন্স আছে, মেটেরিয়াল সায়েন্স, সেটা নিয়ে বিটেক করে লোকজন, মেটেরিয়াল সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে, ঠিক আছে? সেই জন্য বললাম কয়েকটা বই লেখা যায়। মেটেরিয়ালের যে প্রপার্টি, এটা অনেক কিছু ব্যাপার। আচ্ছা, তাহলে এফ এল বাই কত হয়? এ এক্স, এটাকে এক্স বললাম, ঠিক আছে? তার মানে এফ কত হচ্ছে? ওয়াই এ বাই এল ইন্টু এক্স, ওকে? আচ্ছা, তাহলে এফ ইকুয়াল টু ওয়াই এ বাই এল ইন্টু এক্স, এটা একটু চেনা চেনা লাগছে না দেখতে? জিনিসটা কিরকম লাগছে? F equal to kx. এফ ইকুয়াল টু কে এক্স, স্প্রিং ফোর্স। ঠিক। স্প্রিং কনস্ট্যান্ট is k, spring constant is equivalent to ya by l. আচ্ছা, এবার যদি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, সে একটু উপরে দেখান। হ্যাঁ একটু লেখা হয়নি একটু করে। ঠিক আছে, so the elastic potential energy stored in the rod, সে একটা রডকে পুল করছে, see obviously within elastic limit, ঠিক আছে, আর proportional limit, ওই যাই হোক কাছাকাছি পয়েন্ট, তো উইদিন ইলাস্টিক লিমিট কি হয় পোটেনশিয়াল এনার্জি? তাহলে কি হবে? হাফ কে এক্স স্কোয়ার, তো হাফ ওয়াই এ বাই এল স্যার ইন্টু এক্স স্কোয়ার। স্যার হুম স্যার যদি স্টিল আর রাবারের কেসটা একটু অন্যভাবে দেখি, মানে রাবারকে তো অনেক দূর স্ট্রেচ করা যায়, 5 টাইমস 6 টাইমস বেশি নিজের অরিজিনাল লেন্থের। তো রাবার হ্যাঁ। একটা হাই লেভেলের স্ট্রেনের জন্য ইলাস্টিক প্রপার্টি শো করে, কিন্তু স্টিল একটা অনেক কম স্ট্রেনের জন্যই ইলাস্টিক প্রপার্টি শো করে। তো এই হুম। রেসপেক্টে রাবার বেশি ইলাস্টিক বলা যেতে পারে তো? না না, বেশি ইলাস্টিক মানে বেশি ডিফিকাল্ট টু স্ট্রেচ, এটাই মানে ইলাস্টিসিটি ল্যাঙ্গুয়েজে ওটাই, ঠিক আছে? বেশি ইলাস্টিক মানে বেশি ডিফিকাল্ট টু স্ট্রেচ,
মানে সেম ফোর্স প্রয়োগ করে যত কম বাড়ানো যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইউ কত হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। বলছি ওটা কি স্প্রিং এর সাথে ইকুইভ্যালেন্ট করে ডাইরেক্ট লিখে দিতে বললেন? হ্যাঁ, ডাইরেক্ট লিখে দিতে পারবে, ওটা তো ইন্টিগ্রেটই তো করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি এল দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসছে, এল দিয়ে মাল্টিপ্লাই করলে হ্যাঁ ওয়াই ইন্টু এক্স বাই এল স্কোয়ার, তাই না, এরকম আসছে। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু, সো এলটাকে বাইরে রাখছি, তাহলে হাফ ওয়াই ইন্টু এপসিলন স্কোয়ার না, তাহলে এ এল ইন্টু হাফ ওয়াই এপসিলন ইন্টু এপসিলন। আচ্ছা, ওয়াই এপসিলন মানে কি, সিগমা তো। হ্যাঁ সিগমা। তাহলে এটাই বলছে, সো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম কি হয়, হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ স্ট্রেস ইন্টু স্ট্রেন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইয়ে আর কি রেজাল্ট। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি stored in unit volume is half stress into strain within the elastic limit, তার বাইরে গেলে এটা হবে না। ঠিক আছে, তাহলে তার বাইরে গেলে কি হবে, যদি ইলাস্টিক লিমিটের বাইরে হয় তখন কত পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে। তো সে জিরো হয়ে যাবে না? না, তখন এরকম করবো, সিম্পল, এই যে ইন্টিগ্রাল এফ ডিএক্স, ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল এফ মানে কত, এফ এফ বাই এ, ঠিক আছে, ইন্টু এ এল ইন্টু ডি অফ এক্স বাই এল, সেরকম ভাবে বলতে পারি। সেই ইলাস্টিক লিমিটের বাইরে কি ফোর্সটা কনজারভেটিভ থাকবে? না, কনজারভেটিভ থাকবে না, তখন বলতে পারি তখন তো সেরকম ভাবে আবার যে ওয়ার্ক ডান বলতে পারি, তাই না। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি মানে হবেই না। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি বলাটা ঠিক না, কারণ ওটা কিন্তু ব্যাক করে আসছে। রাদার আই ক্যান সে ওয়ার্ক ডান টু স্ট্রেচ দ্য রড, এখানে তো রডই ধরেছি, ওয়ার্ক ডান টু স্ট্রেচ রড, তাহলে এরকম আসছে। আচ্ছা, তাহলে এলটা যদি বাইরে রাখি তাহলে ইন্টিগ্রেশন অফ এফ বাই এ মানে সিগমা অ্যান্ড ডি এপসিলন। সো এটাই পেলাম যে, সো এটা আর কি ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ভলিউম, ভলিউমটা তো এল ইকুয়াল টু ইন্টিগ্রাল সিগমা ডি এপসিলন, মানে কি, দিস ইজ এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ, এরিয়া আন্ডার স্ট্রেস স্ট্রেন কার্ভ। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটা না, মানে ওই, তাহলে একটা কাজ করি, এটাকে ডাব্লু করে দিচ্ছি না, এটাকে আর ইউ লিখবো না, ডাব্লু, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম ইজ এরিয়া আন্ডার দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ। এটা ইন জেনারেল হয়ে গেল। তাহলে তাহলে সে টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল ওয়ার্ক ডান টু ব্রেক দ্য থিং ইজ দিস মাচ এরিয়া না, হ্যাঁ স্যার। এই টোটাল এরিয়া যেটা, একটু উপরে ওঠানো দেখবো প্লিজ।
স্যার লাস্ট যেটা ওয়ার্ক ডানের করলেন ওটা জেনারেল করলেন তো? জেনারেল স্যার শেষে কি উইদিন বললেন? ইলাস্টিক লিমিট যেমন হয়, ওটা কি হয়, ওটা তখন ট্রায়াঙ্গেলের এরিয়া হবে, হুম 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 হাফ বেস ইনটু হাইট মানে হাফ স্ট্রেন ইনটু স্ট্রেস। হ্যাঁ। আমাদের বিয়ন্ড ইলাস্টিক লিমিটের সব ফেনোমেনা গুলো ডিল করার এ আছে? না না আমাদের নেই, সেখানে খুব কঠিন ব্যাপারটা, প্লাস্টিক ডিফর্মেশন, ঠিক আছে। ইভেন আমাদের সিলেবাসে তো খুব সামান্যই আছে এটার, বেশি কিছু নেই, খুবই কম আছে। ঠিক আছে, তাহলে হাফ স্ট্রেস ইনটু স্ট্রেন হয় উইদিন ইলাস্টিক লিমিট যদি হয়, এটাই তখন ট্রায়াঙ্গেলের এরিয়া হয়ে যাবে, যখন ওইটা যখন লিনিয়ার প্রপার্টি স্ট্রেস স্ট্রেন, তখন ট্রায়াঙ্গেল এরিয়া হয়ে যায় স্পেশাল কেসে। আচ্ছা, তাহলে আর এটা কি পড়েছিলাম এখানে যে, হ্যাঁ লঙ্গিচুডিনাল স্ট্রেস, আরেকটা ছিল, হ্যাঁ লঙ্গিচুডিনাল স্ট্রেন, আর এটা ছিল ল্যাটারাল স্ট্রেন। আচ্ছা, ওটাও একটা কনস্ট্যান্ট হয়, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিচুডিনাল স্ট্রেন। গ্রাফটা একবার দেখান, এই গ্রাফটা। স্যার ওই এটা ইয়েলো পোর্শনটা কি? ওটা ইলাস্টিক উইদিন ইলাস্টিক লিমিট ওয়ার্ক ডানটা দেখো, তখন ওকে। ট্রায়াঙ্গেলের এরিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে একবার এই ডায়াগ্রামটা একবার যাই, এখানে ফোর্স দিচ্ছে, রেডিয়াস আর, লেন্থ এল। আচ্ছা, পরে তো রেডিয়াসটা একটু কমবে, তাহলে আর মাইনাস ডেল্টা আর, লেন্থটা হয়ে যাবে এল প্লাস ডেল্টা এল ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স এ। আচ্ছা, তাহলে তখন ডিরেক্ট স্ট্রেন বা লঙ্গিচুডিনাল স্ট্রেন হবে ডেল্টা এল বাই এল। আচ্ছা, ল্যাটারাল স্ট্রেন হবে ডেল্টা আর বাই আর। আচ্ছা, তাহলে এই যে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিচুডিনাল স্ট্রেন, এটাকে বলা হয় পয়সনস রেশিও। স্যার কোনো একটা মাইনাস হবে না? না, মাইনাস হবে না, আমি বলছি মাইনাস কিভাবে দেয়। উল্টো দিকে থাকে তো। স্যার হ্যাঁ ফোর্স কিভাবে দিলেন বলবেন একবার? হ্যাঁ, ফোর্স কিভাবে দিলেন? ফোর্সটা তো যেমন লেন্থের সঙ্গে প্যারালাল না ফোর্স। আচ্ছা আচ্ছা, মাইনাসটা কখন ধরায় বলছে, এই আর প্লাস ডিলার ধরলে মাইনাস ধরতে? হ্যাঁ, তখন আর প্লাস ডি আর, হ্যাঁ এই ডি আর ধরলে। প্লাস ডি আর, কারণ ওটা তো সবসময় প্লাস ডি আরই হয়, হ্যাঁ স্যার মাইনাস তো হয় না, ফাংশন। এল প্লাস ডি আর। তখন পয়সনস রেশিওটাকে বলা হয়, তখন ডিআর ইজ মাইনাস ডেল্টা আর। একটু উপরটা একবার দেখেন। তাহলে মিউ ইকুয়াল টু কত হবে, সো এই এটার টার্মে তো এল বাই আর, ডেল্টা আর বাই ডেল্টা এল, আর যদি ডি দিয়ে করি মাইনাস এল বাই আর ডি আর বাই ডি। মাইনাসটা কেন হলো আরেকবার বলুন। এই ওই যে ডিআর ধরলাম না, আর প্লাস ডিআর ধরেছি তো, তো স্যার ওটা তো বাড়ছে রেডিয়াস, কোথায় বাড়ছে? মানে আর প্লাস ডিআর হলে তো রেডিয়াসটা বাড়লো। না, আর প্লাস ডিআর হলে ওখানে- বাড়ছে না, ওটা বাড়ুক বা কমুক আর প্লাস ডিআরই হবে, আর মাইনাস ডিআর হয় না কোনো। স্যার পয়সনের ডাবল এস থাকে?
আগের এক্সাম্পলটা তো হ্যাঁ। মাইনাস দিয়েছেন, হ্যাঁ আগের যে মানে ওটা হ্যাঁ দিয়েছেন না, ওটাই আগেরটা তো। আগেরটাকে মাইনাস দিয়েছেন। না স্যার ও না, একেবারে বলে ডিআর দিয়েছেন। ডিআর মানি মাইনাস ডেলার, ডিআর মানে মাইনাস ডেলার। ওই কারণে ওখানে প্লাস আচ্ছা। দিয়েছে মানে ওখানে মাইনাস দিয়েছে। এই দুটোই ট্রু। ডেল্টা আরটা ম্যাগনিটিউড একটা, ঠিক আছে, আর ডিআরটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। আচ্ছা, ডিআর প্লাস হলে ডিএল মাইনাস, মানে কি রেডিয়াস বাড়লে লেন্থ কমবে যদি কম্প্রেসিভ ফোর্স দেই। আচ্ছা, এটাই পয়েসনস রেশিও। আচ্ছা, এবার যে আরেকটা প্রবলেম যায় অনেক সময়, যে প্রুভ দ্যাট ইফ অন স্ট্রেচিং volume remains constant, then the Poisson's ratio is বলছি half. ডিআর সমান মাইনাস ডেল আর, ওটা নিয়ে কি বললেন? ক্যালকুলাসে কোনোদিন সে একটা ফাংশন লিখলাম এক্স আর ওয়াই, এবার এক্স বাড়তে বাড়তে যদি ওয়াই কমে, তো আমি কি মাইনাস টিএফ ওয়াই লিখবো নাকি ওয়াই মাইনাস ডি ওয়াই লিখি না? না স্যার, আর ওই তাহলে ডেল এলটাকে কেন করলেন না ওখানে? ডেল্টায় কোথায় করলাম? ওই যে এল প্লাস ডেল এল, ওইটার তো তাহলে কিছু মানে স্যার ওটা কি বাড়ছে না কমছে এখানে? সেটা তো লেন্থটা বাড়ছে তো। ওর এল প্লাস ডেল এলই হচ্ছে মাইনাস তো। ও মানে স্যার মানে চেঞ্জটা উল্টো হবে, ওই হ্যাঁ। জন্য দুটো নেগেটিভ সাইনটা ওটাই ডিনোট করছে। ও আচ্ছা। হ্যাঁ, উল্টো হবে। আচ্ছা, প্রুভ দ্যাট ইফ অন স্ট্রেচিং, স্যার রিজিড বডি গুলো এলাস্টিসিটি শো করে না তো? পারফেক্টলি রিজিড বডি করে না, মানে তাদের Young's modulus ইয়ংস মডুলাসটা infinity হবে। ইনফিনিটি হবে। তার ইনফিনিটি হবে, হ্যাঁ, তো তাহলে তো এরম বলা যে ওরা হাইলি ইলাস্টিক। হাইলি ইলাস্টিক, ঠিকই তো, কিন্তু ইলাস্টিক প্রপার্টি শো করে না। হ্যাঁ, ইলাস্টিক প্রপার্টি তো সই করে না শো আবার। করে না, তার মানে হাইলি ইলাস্টিক। দরকারই হয় না। বাবা, শো করে না মানে হাইলি। আচ্ছা, তাহলে এরকম হচ্ছে, তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে কি, সে পাই আর স্কোয়ার এল ইকুয়াল টু ভি কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে যদি এটা করি ডিএল, এটা জিরো হবে না, ভলিউম কনস্ট্যান্ট মানে তো জিরো হবে, তার মানে কি হবে, হাফ হবে। তাহলে পয়সনস রেশিও হাফ, ভলিউম কনস্ট্যান্ট থাকলে পয়সনস রেশিও হাফ। ভলিউম যে কনস্ট্যান্ট থাকতেই হবে তার মানে নেই কোনো কাজ। স্যার হুম, মিউ এর রেঞ্জটা -1 থেকে হাফ অবধি হয়, কেন হয় এরকম? প্র্যাকটিক্যালি জিরো থেকে হাফ হয় রেঞ্জটা, -1 কিভাবে আসে? সেটা থিওরিটিক্যালি আসে। না মানে কোন কন্ডিশনে এরকম? ওটা 3 ডাইমেনশনাল স্পেস দিয়ে এক্সপ্লেন করা যায়।
সে এখানেই স্যার আবার যদি আমরা এরম ভাবে ভাবতাম যে মিউটাকেই যদি যদি ভাবি এল বাই আর ও ডেল ও মানে ডিআর এর জায়গায় যদি ডেল আর লিখতাম তাহলে ওটাকে মাইনাস নিতে হতো ওই পাশে। হ্যাঁ ও ঠিক আছে। স্যার মাইনাস হওয়া মানে তো যখন স্ট্রেচ করছি লেন্থও বাড়বে রেডিয়াসও বাড়বে, হুম সেটা কেন হবে? সেটা থিওরিটিক্যালি হয়, প্র্যাকটিক্যালি হয় না। ওটা প্র্যাকটিক্যালি 0 থেকে হাফ হয় ভ্যালু। হাফটাই কেন ম্যাক্সিমাম ভ্যালু হবে? সেগুলো প্রুফ করা যায় সব 3 ডাইমেনশনাল স্পেস থেকে। আচ্ছা স্যার ওটা জিরো থেকে কেন হয়? জিরো থেকেই তো হবে জিরো তো মানে ওটা যখন এক রেডিয়াস ধরনের- চেঞ্জ হচ্ছে না। মানে স্যার এইটা কোথায় পসিবল? এটাও তো পসিবল। কোনটা পসিবল? মানে লেন্থ চেঞ্জ করছে কিন্তু রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ তখন তো 0 হবে। হ্যাঁ ওটা তো জিরো হবে কিন্তু ওই জিনিসটা তো পসিবল না। পসিবল কেন না মানে ওটা material যে আছে? হতে হবে তা বলছে না, লিমিট, ওগুলো লিমিট বলছে পয়েসনস রেশিও 0 to হাফ। mu varies from 0 to half। থিওরিটিক্যাল এটা। হ্যাঁ স্যার থিওরিটিক্যালি মাইনাস হাফ থেকে প্লাস হাফ বললেন? -1 থেকে প্লাস। আচ্ছা আচ্ছা এবারে এরকম দেখা যাক তাহলে কয়েকটা প্রবলেমস কিরকম আসে বলছি। স্যার মাইনাস হাফ থেকে প্লাস হাফ প্র্যাকটিক্যালি না থিওরিটিক্যালি কোনটা বলুন? থিওরিটিক্যালি হয়। একবার একটু উপরেরটা দেখান। ঠিক আছে স্যার। আচ্ছা সবার বলছে যে এরকম স্টিল রড of cross section A, length L, Young's modulus Y, and mass M। ঠিক আছে বলছে ফাইন্ড increase in length due to its own weight। increase in length due to its own weight। তখন এই অ্যাপ্লাইড ফোর্সটা কিন্তু অন্যরকম হবে না ব্যাপারটা। তখন এইভাবে দেখতে হবে আমাকে, এটাকে যদি এক্স নেই একটা লেংথ এক্স, আচ্ছা তার উপর আরেকটা লেংথ ডিএক্স। নাও উইল ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন লেংথ অফ ডিএক্স আর কি। মানে এই যে ডিএক্স টার যেটা চেঞ্জ ইন লেংথ না, ডিএক্স এর উপর ফোর্স কত, তাহলে তো ফোর্স তো ভেরি করছে না, কিন্তু অ্যাজ ফর আ ভেরি স্মল লেংথ ডিএক্স, ভেরি স্মল লেংথ ডিএক্স, তার জন্য তো অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট ধরতে পারি আমি ফোর্সটা। তাহলে কত হবে এটা ফোর্সটা, নিচের পার্টের যেটা ওয়েট হবে কত হবে? mg বাই এল ইন্টু এক্স। ঠিক আছে আচ্ছা
এবারে dx এর চেঞ্জ ইন লেন্থ সাপোজ d ডেল্টা, suppose d delta is change in length of dx, মানে dx থেকে কত হচ্ছে dx plus d delta, তাই না? যেটা লেন্থ dx ছিল পরে হচ্ছে dx plus d delta। তাহলে এটার জন্য লিখতে পারি কি, ইয়াংস মডুলাসটা কি হয় fl by ay না, সো f ইন্টু লেন্থ, লেন্থের জায়গায় dx বাই a ইন্টু y, এটা হবে। ওহো সরি, d ডেল্টা, d ডেল্টা না, কারণ আগেটা দেখি কি করেছিলাম, এই ইয়াংস মডুলাস না y, তাহলে এই x টা কত হচ্ছে fl by ay, x equal to fl by ay, তো x মানে কি ইনক্রিজ ইন লেন্থ বা ডেল্টা l, ডেল্টা l equal to fl by ay, এখানেও তাই হলো, d ডেল্টা equal to f into l মানে dx by ay। ঠিক আছে, তাহলে টোটাল চেঞ্জ ইন লেন্থ স্যার ডান দিকে ডিএস দিয়ে কি লিখেছেন নিচের লাইনে? কোথায় লিখেছি, ওই স্যার ডান দিকে ডিএস ইকুয়ালস টু ওই চেঞ্জ ইন লেন্থ অফ, dx dx, ও আচ্ছা, x dx, তাহলে এটা হবে ফ্রম 0 টু l, ইন্টিগ্রেশন ফ্রম 0 টু l, তাহলে ওটা হবে l স্কয়ার বাই 2, তাহলে mgl বাই 2ay। স্যার হুম, স্যার এখানে তো ওই ফোর্সটা লিনিয়ারলি ভ্যারি করছে, তো হুম, তো অ্যাভারেজ তো নেওয়াই যাবে। হ্যাঁ নেওয়াই যায় আবার। ঠিক আছে, লিনিয়ারলি ভেরি করছে বলে সেই জন্যই নেওয়া যায় অ্যাভারেজ। স্যার একটু উপরে তুলুন, একটু বাকি আছে লেখা। ঠিক আছে। হয়ে গেছে স্যার। এই যদি এরকম হয় যে স্যার, এটা রড, স্যার একটু শেষ লাইনটা আরেকবার দেখান, মানে একটু একটু তুলুন। হ্যাঁ স্যার ঠিক আছে। যদি এরকম কেস থাকে, এটা রড একটা এন্ডে অ্যাক্সিস রোটেট করছে ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে, তার চেঞ্জ ইন লেন্থ সেটাও বের করা যায়। Rotated about its end, axis perpendicular to rod, find the change in length। স্যার এখানে স্যার সেন্ট্রিফিউগাল লেন্থ মাস এসব কত? লেন্থ এল দেয়া আছে, মাস এম।
cross section A, Young's modulus y, angular speed omega. স্যার এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য চেঞ্জ হবে? হুম, মানে যদি এখানে একটা লেন্থ যদি x নেই এরকম x আর dx এরকম নেই, ঠিক আছে, তাহলে এই রডের টেনশনটা বের করতে হবে, মানে টু ফাইন্ড টেনশন ইন দ্য রড অ্যাট x, তাহলে এই দুদিক থেকে সেম সেম ফোর্সটা কাজ করবে। অ্যাকচুয়ালি সেম হয় না, একটু তো আলাদা হবেই না, নাহলে ও ঘুরবে কি করে। কিন্তু ফর ক্যালকুলেটিং দ্য চেঞ্জ ইন লেন্থ এটাকে সেমই ধরবো আমরা। আচ্ছা, তো এখানে ফোর্সটা কিভাবে পাবো আমরা? এটা পাবো হচ্ছে এই যে ডান দিকের পার্টটা আছে, স্যার বাঁ দিকে ফোর্সটা তো বেশি হবে, হ্যাঁ সে তো এম হবে, ওমেগা স্কোয়ার ডিএক্স এরকম এবং হ্যাঁ বেশি হবে। আচ্ছা, এই ফোর্সটা বার করব টেনশন একটা ডিস্টেন্স এক্স ফ্রম, মানে ফার্স্ট থিং টু ফাইন্ড দ্য টেনশন এফ at a distance x from the axis, মানে এই প্রবলেমটা ঘুরিয়ে দিল, কিন্তু মানে ইট ইজ নট মাচ অ্যাবাউট প্রপার্টি অফ দ্য সাবস্টেন্স। মেকানিক্স এর প্রবলেমেই মানে ঘুরিয়ে দেয় ম্যাক্সিমাম, ঠিক আছে, প্রপার্টিজ অফ সাবস্টেন্স তো বেশি আমাদের স্কোপ নেই দেয়া, অন্য চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক করে ঘুরিয়ে দেয় প্রবলেম। প্রপার্টিজ অফ মানে এটা এটা যেটা আছে প্রপার্টিজ অফ স্টিল বা যেটা হয় ইয়াংস মডুলাস, জাস্ট একটা লাইন লাগবে তো, আর কিছু না। চেঞ্জ ইন লেংথ অফ ডিএক্স, ঠিক আর আছে, আগে ওই এফ বার করতে তো ঝামেলা হবে। হ্যাঁ ডিএক্স হচ্ছে ডি ডেল্টা হবে, ডি ডেল্টা হচ্ছে চেঞ্জ ইন লেংথ অফ ডিএক্স। হ্যাঁ ওই এফটা বার করাটাই ওটাই চ্যালেঞ্জ, আর এফ বার করা। তাহলে ওই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে তার জন্য ফোর্স ইকুয়েশন লিখেই এফটা পেয়ে। এবারে এই পার্টটা কি হচ্ছে, এই পার্টের সেন্টার অফ মাস যেটা আছে তার ডিস্টেন্স কত, এক্স প্লাস এল বাই টু, তাই না, আর এপাশে ফোর্স আছে এফ, তখন এই দিকটা হবে। এবারে তখন আমি নিউটনস ল অ্যাপ্লাই করতে পারি, কি হবে তখন, এফ ইকুয়াল টু মাস কত, মাস ইন্টু রেডিয়াস ইন্টু স্কোয়ার অফ দি অ্যাঙ্গুলার স্পিড। মানে এটা কি হলো, এই যে দিস টার্ম ইজ অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে এফটা কত হবে, এম বাই 2l ওমেগা স্কোয়ার ইন্টু এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর তারপর ডি ডেল্টা কত হবে, এফ এল লেন্থ মানে ডিএক্স বাই এ ওয়াই, টোটালটা হবে ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স বাই এ ওয়াই, এক্স ভ্যারিজ ফ্রম 0 to l। এখানে যা হবে স্যার ওটা সেন্টার অফ মাসের ডিসটেন্সটা এক্স প্লাস এল বাই টু কেন হলো? এক্স প্লাস এল বাই 2 তো হবে। আগে তো এক্স ওটা ওই পাশটা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মিড পয়েন্ট না, মিড পয়েন্ট কি হয়, এই পাশটা এক্স ভাবছিলাম, ঠিক সাম আছে। অফ দি কোঅর্ডিনেটস বাই 2, মিড পয়েন্টের কোঅর্ডিনেট হয়। তাহলে এটা কেমন করে হবে সব
ইন্টিগ্রেশন অফ এই m omega square by 2l l square minus x square multiplied by 2x from 0 স্যার to স্যার এখানে এল কোনটা? l তো টোটাল লেন্থ, আর এক্সটা মানে ওই সামনে যেটা লেখা আছে ওইটা? হুম সেন্টার অফ মাসটাকে ক্রস দিয়ে দিয়েছে। হুম ও, ডান দিকের পার্টটা সেন্টার অফ মাস, পুরো রডের না, ডান দিকটা সেন্টার অফ মাস। ওটা করলাম কেন? হ্যাঁ স্যার থেকে বুঝছি। ডিস্টেন্সটা তাহলে টেনশনটা বের করার জন্য করলাম। স্যার ওটা অ্যাক্সিস থেকে কি এক্স ডিস্টেন্সে আসে না এক্স প্লাস এল বাই 2 কেন বললেন? দুটো পয়েন্ট যদি থাকে, হ্যাঁ, সে পয়েন্ট কোঅর্ডিনেট x1 আর এটার কোঅর্ডিনেট x2, তাদের মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়? ও আচ্ছা x1 প্লাস x2 এখানে সেরকমই ব্যাপার হয়েছে, ঠিক আছে? একটা x আর এটার l কোঅর্ডিনেট, তাহলে তাদের মিড পয়েন্ট কত? x আচ্ছা প্লাস পুরো l বাই ডিস্ট্রিবিউটেড জিনিসটাকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম একটু উপরে তুলুন তো। একটু উপরে তুলুন স্যার। হ্যাঁ স্যার দুটো, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। এই দেখো, আরো এক ধরনের হয় প্রবলেম, এরকম থাকে রড। স্যার আগের প্রবলেমটাতে এলটা কোনটা, মানে টোটাল লেন্থ না? টোটাল লেন্থ l ছিল। আচ্ছা, এরকম কম্পোজিট রড থাকে সিস্টেম। আগের প্রবলেম কম্পোজিট একটা লাইন লেখা হলো না আর একবারে কি বলছি, কম্পোজিট রডের ডায়াগ্রামটা আঁকি তারপর বলছি। এটা একটা পার্ট আর এই লাস্ট, মানে তিনটে রডের কম্বিনেশন করে হয়েছে একটা রড। এটা সাপোজ L1 L2 আর এটা হচ্ছে L3, আর সে ক্রস সেকশন সেমই আছে। এটার Y1 ইয়ংস মডুলাস, Y2 আর Y3, ঠিক আছে? এবারে কয়েকটা ফোর্স দেয়া হয়েছে। ফোর্স এখানে দেয়া হয়েছে 3F, আচ্ছা, আর এই জাংশন গুলোতেও ফোর্স দেওয়া হয়েছে, সে F। এই জাংশনও দেওয়া হয়েছে F। আর এই জাংশনেও ফোর্স দেওয়া হয়েছে সে 2F। তাহলে এখানে কত ফোর্স হবে? ফার্স্টে সেরকম জিজ্ঞেস করেছে, এই F ড্যাশটা কত হবে, আর find F dash and the total extension. এটা ক্রস সেকশন আছে, ঠিক আছে? এটা ক্রস সেকশন অফ ইচ রড। সেই এফ ড্যাশটা 0 হবে না? সেটা হবে। মানে অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে যে টোটাল
টোটাল ফোর্সটা 0 হতে হবে, ঠিক আছে? স্যার বলছি যে ক্রস অ্যাক্সেলারেট সেকশন গুলো করলে তো আলাদা ওটা করলেন? হবে না। স্যার নেট ফোর্স অন সিস্টেম ইজ ইকুয়াল টু 0। স্যার ক্রস সেকশন গুলো আলাদা করলেন? ক্রস সেকশন একই আছে। স্যার R1 R2 R3? ওগুলো ওয়াই। আচ্ছা, একটা কাজ করি তাহলে, ও আচ্ছা আচ্ছা। এটাকে চেঞ্জ করে দেই। সাপোজ যদি এটা 4F থাকে তাহলে কি হবে? 3F না করে 4F করলাম। তাহলে এফ ড্যাশটা তো এফ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এফ ড্যাশটা এফ হবে, তাই না? টোটাল ফোর্সটা 0, তার মানে কি এফ ড্যাশটা এফ, কারণ এদিকে 2F আছে, 2F এফ আছে, এদিকে 4F আছে, আর এফ ড্যাশ, তাহলে তো এফ হবে, এফ ড্যাশ। এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ। এবার ওই এফ ড্যাশটা কোথা থেকে আসছে, মানে ওটা কি দেওয়া হচ্ছে দেখি? দেয়া হচ্ছে বা দেয়ালের সঙ্গে আটকানো থাকলেও হবে। ও আচ্ছা। দেয়াল অটোমেটিক এমন একটা ফোর্স দেবে যাতে ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা, ওখানে নেট ফোর্স এফ ছিল, মানে এটা 3F হবে, এটা 3F আর এদিকে 3F হবে, তাই না? তাহলে এরকম হয়ে যাচ্ছে, এই যে 2F, 2F মানে কি এফ আর 3F এদিকে, এরকমই এদিকে এফ মানে কি এদিকে 3F এদিকে 4F। এক একটা রডের জন্য ফোর্স ব্যালেন্স হবে। স্যার এই জায়গাটা বুঝলাম না স্যার, আবার বলুন। এই যে এক একটা রডের জন্য ফোর্স 0 হবে। For each rod also the force is 0. আর এই যে জাংশনটা আছে, জাংশনের ব্যাপারটা এরকম। বলছি নিট ফোর্সটাও 0 কেন বললেন, ওটা একবার বলুন না। নেট ফোর্স 0 না হলে দৌড়াবে তো রড, ও এক্সটেন্ড হবে কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক আছে। আর এই যে জাংশনের ব্যাপারটা, জাংশন একটা রিং মতো আছে, এই যে ফোর্স গুলো দিয়েছে তো সেভাবেই না, এর মানে আমি এই লেফটের জাংশনটা ধরছি বিটুইন দ্য ইয়েলো অ্যান্ড দ্য হোয়াইট রড, লেফট জাংশনটা। তো এরকম একটা পার্ট নিয়েছি। আচ্ছা, তাহলে এই রিংটার উপর ফোর্স কত? 2F। রিংটা ফোর্স মানে এই যে 2F জাংশনে ফোর্স দিচ্ছে, মানে এরকম একটা রিং আছে, আর এ পাশে টেনশনটা কত আছে রডের? F। আর এ পাশে কত আছে? 3F। তাহলে হলো জাংশনেও ফোর্স 0 হবে, জাংশনেও নেট ফোর্স 0 হবে, ঠিক আছে? আবার ইন্ডিভিজুয়াল রডের জন্য নেট ফোর্স 0 হবে, আবার টোটাল সিস্টেমের জন্য নেট ফোর্স 0 হবে, সেরকম ভাবে দেখতে হবে মিলিয়ে। আচ্ছা, তাহলে টোটাল এক্সটেনশন কত হচ্ছে এখানে? টোটাল এক্সটেনশন ইজ হচ্ছে ফর দ্য ইয়েলো রড কি হচ্ছে? ইয়েলো রডের কত হবে?
এফ এল ওয়ান বাই এ ওয়াই ওয়ান, ঠিক আছে। হোয়াইট রডের জন্য কি হবে? 3F না, 3F L2 বাই এ ওয়াই টু। আচ্ছা, রেড রডের জন্য কি হবে? 4F L3 বাই এ ওয়াই থ্রি। এটা হলো টোটাল এক্সটেনশন অফ দ্য কম্পোজিট রড সিস্টেম। কম্পোজিট রড মানে বিভিন্ন রড দিয়ে জয়েন করে একটা সিস্টেম বানানো যায়। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আরেকটা জিনিস বলছি এবারে। আরেক ধরনের স্ট্রেস হয়, সেটাকে বলে শিয়ার স্ট্রেস, ঠিক আছে। আরো দু ধরনের হয়, এখন বলছি শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অ্যান্ড শিয়ার স্ট্রেন। এতক্ষণ তো সব লংগিটিউডিনাল ছিল। সব লংজিটিউডাল ছিল, এখন শিয়ার হবে। আচ্ছা, শিয়ার স্ট্রেস মানে কি? when force is parallel to area, when force is parallel to area, ওটাকে বলা হয় শিয়ার ফোর্স। আচ্ছা, এখানে কি আছে বলছি। এটা এরকম সারফেস আছে কিউব বা কিউবয়েড, তার 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 উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সে নিচের পার্টটা ফিক্সড, লোয়ার পার্ট ইজ ফিক্সড। আর ওটা কিরকম হবে? ডিফর্ম হবে কিভাবে? এরকম না? মানে সার্টেন একটা অ্যাঙ্গেল যাবে, এরকম থিটা, একটা অ্যাঙ্গেল থিটা। স্যার হাইট নেমে যাবে না? হাইটটা নামবে অল্প একটু, দেখি একটা জিনিস, এখানে থিটাটা সবসময় কনসিডার করা হয়, কিন্তু হাইটটা নামাটা কেন কনসিডার করা হয় না? খুবই কম নয় বলবো। হাইট নামাটাও হচ্ছে তো কনসিডার, খুব কম হচ্ছে। মানে যদি থিটাটা আন্ডার কনসিডারেশন হয় তাহলে তো মানে থিটাটাও কি হয়, কনসিডারেশন ওভাবেই হচ্ছে থিটাটা। আমি বলছি অ্যাকচুয়ালি ট্যান থিটা করা উচিত, সেটাকেই থিটা বলছি, স্মল অ্যাঙ্গেল বলে। এই যে শিয়ার স্ট্রেনটা, শিয়ার স্ট্রেন ইজ ডিফাইন্ড অ্যাজ থিটা, বা এরম বলে, এই যে এই পার্টটা যদি এক্স যায় এর, আর এই হাইটটা যদি এইচ হয়, তাহলে আচ্ছা এর ওপরের এরিয়াটা যদি এ হয়, তাহলে তো শিয়ার স্ট্রেস হচ্ছে এফ বাই এ, আর শিয়ার স্ট্রেন ডিফাইন্ড অ্যাজ এক্স বাই এইচ মানে থিটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি তো থিটা হওয়ার কথা না, ট্যান থিটা হবে। হ্যাঁ, ট্যান থিটা হওয়ার কথা। ট্যান থিটা হওয়ার কথা। আর এইটা হচ্ছে ডায়াগ্রামটা, এর ওপরের এরিয়াটা এ, এই যে সারফেসটা আছে এর ওপরের এরিয়াটা হচ্ছে এ। ওটা কি খুব স্মল বলে থিটা লিখে দিলেন? হ্যাঁ, খুব স্মল বলে থিটা লিখলাম। ওই ফোর্সে ঠিক আছে, ওরকম আছে। সলিড তো কতটা হবে? খুব কম হয় তো শিয়ার, খুব কম হয় শিয়ার। একটু শিয়ার হয়ে তারপর ভেঙে যায়। আর শিয়ারে সব থেকে উইক হয় সলিড, ঠিক আছে। সলিডস আর মোস্ট উইক আন্ডার শিয়ার।
আচ্ছা, তাহলে এই যে শিয়ার স্ট্রেস বাই স্ট্রেন এফ বাই এ ডিভাইডেড বাই থিটা, দিস ইজ জি। জি মানে মডিউলাস অফ রিজিডিটি। ওইখানে যেমন কি পড়েছি, ইয়াংস মডিউলাস, এখানে হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি। এফ বাই এ থিটা, মডিউলাস অফ রিজিডিটি। আর ইউনিট তো সেম, যে কোনো মডিউলাসের ইউনিট হচ্ছে কি হয়, স্ট্রেসের ইউনিট, নিউটন পার মিটার স্কোয়ার। এখানে এটা কি উপরের এরিয়া নাকি পারপেন্ডিকুলার এরিয়াটা? ওপরের এরিয়া, যেই এরিয়ার ওপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, ওই এরিয়ার ও ওপরের এরিয়া। আর কি লিকুইডের বলেছি? ক্ষেত্রে তো জি এর ভ্যালুটা 0 হবে। হ্যাঁ, লিকুইডের ক্ষেত্রে 0 হয়, সেজন্য তো বলে লিকুইডস আর নট রিজিড। লিকুইডের ক্ষেত্রে কি হয়, এই যে ফর লিকুইডস is g is equal to 0, কেন g equal to 0, একটা সার্টেন, সে একটা লিকুইডেরই পার্ট, এটা যদি হয় তাহলে এই এক্সটা তো বাড়তেই থাকবে না সবসময়, এক্সটা বাড়তেই থাকবে। as হালকা x ফোর্স দিলেই তো উপরের জায়গাটা পুরো সামনে চলে যাবে। x will always increase, তখন বরঞ্চ এটা করা হয় স্ট্রেস বাই স্ট্রেন রেট, স্ট্রেস বাই স্ট্রেন রেট, সেটাকে বলা হয় ইটা, দ্যাট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, ঠিক আছে। আচ্ছা, স্ট্রেন রেট, ফোর্স বাই এরিয়া ডিভাইডেড বাই স্ট্রেন রেট, মানে 1/h, যেটা ছিল না 1/h ইন্টু, তখন হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ইটা। ইটা এ ভি বাই এইচ, ভি বাই এইচ কেন, নিচের পার্টটা তো 0 না, তখন এই ভি বাই এইচটাকে বলা হয় তখন। আর যদি এটা স্মল হাইট ধরি, যদি স্মল হাইট ধরি, এটা সে একটা লিকুইডের ফ্লো হচ্ছে ওয়াই, স্মল হাইট যদি ধরি তাহলে এটা ওয়াই, আর এই পার্টটা ডিওয়াই, আর সেটা ভি, উপরেরটা যদি ভি প্লাস ডিভি, তাহলে হবে কত, ইটা এ ডিভি বাই ডিওয়াই। ওটাও শিয়ার ফোর্স একদম এফ, তখন ভিসকাস ফোর্স বলা হয় এটাকে। যাই হোক, সেটা আমাদের অত ডিটেলে এরকম স্ট্রেন রেট দিয়ে আমাদের দরকার নেই, ঠিক আছে, আমরা যখন ভিসকসিটি পড়বো ডিসকাস করবো। স্ট্রেন রেট মানে ওটা কি স্যার ভেলোসিটির মতো হবে? স্ট্রেন রেট মানে স্ট্রেন হচ্ছে এক্স বাই এইচ, স্ট্রেন রেট হচ্ছে ভি বাই এইচ।
স্যার স্ট্রেন রেটটা নিয়ে কি বলে নেওয়া বলুন? স্ট্রেন হচ্ছে এক্স বাই এইচ, স্ট্রেন রেট হচ্ছে ভি বাই এইচ। ঠিক আছে, যাই হোক স্ট্রেন রেট আমাদের ওটা কি করলেন ওয়াই ডিসটেন্স পিরিয়ড ইউআই নিয়ে ভি প্লাস ডিভি, ওটা স্যার কিসের করলেন? ওটা লিকুইডের জন্য ভিসকসিটি। ও আচ্ছা ভিসকাসিটি। ঠিক আছে, আমাদের আরো বলছি কিরম টাইপের কোয়েশ্চেন আসে বলছি, ঠিক আছে। আচ্ছা, কত নম্বর ছিল ওটা আগেরটা? 3 নম্বর না 4 নম্বর? 3 নম্বর। আচ্ছা 4 নম্বর স্যার একবার উপরে তুলুন স্যার, লাস্টে একটা জায়গায় লেখা হয়নি। বলছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তো এটা তো ফোর্স যেমন অ্যাপ্লাই হচ্ছে রডে, এবার বলছে একটা সেকশন এরকম, এই রডের একটা সার্টেন সেকশন, ঠিক আছে, মানে একে বলে সেকশন প্লেন। তো এই সেকশনটায় এটা কত অ্যাঙ্গেল করে আছে সে, ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল আলফা, ঠিক আছে। তো বলেছে ইন দিস সেকশন find longitudinal and shear stress. Find longitudinal and shear stress. আচ্ছা, এখানে কিন্তু shear stress অ্যাপ্লাই করা হয়নি, হয়েছে কি না? কিন্তু ওই যে প্লেনটা বলেছে ওটার রেসপেক্টে তো একটা কম্পোনেন্ট ওইটার রেসপেক্টে থাকবে কম্পোনেন্ট, ওইটাই। তার মানে এটা যে সে একটা সলিডকে, যদিও এটা খুব একটা কমন ডে টু ডে লাইফে আমাদের দেখি না এরকম আমরা, সে একটা সলিড রড, সেটাকে যদি স্ট্রেচ করা হয়, ঠিক আছে, এর তো একটা ব্রেকিং পয়েন্ট আছে তো, তাই না? ব্রেক হবে একটা, ওটা শিয়ারে ব্রেক হয়ে যায় অ্যাকচুয়ালি। ওই লংগিচুডিনালের ব্রেকিং পয়েন্ট অব্দি ওয়েট করতে হয়, ইট ব্রেকস আন্ডার শিয়ার। কারণ এই যে সেকশন গুলো আছে সেখানে তো শিয়ার আছে, তো এই শিয়ারে ব্রেক হয়ে গিয়ে তারপর এরকম একটা শেপ হয়, একে বলে কাপ অ্যান্ড কোন শেপ, এরকম টাইপের একটা শেপ হয়, ঠিক আছে। মানে যেটা সোজা, যেটা ক্রস সেকশন এ যেই প্লেনটা, সেই প্লেনে ব্রেক করে না, এটা অন্য একটা সার্টেন অ্যাঙ্গেলে প্লেন আছে, এরকম সেখানে কেন break হয়? কারণ শিয়ারে উইক হয় মেটেরিয়ালের। আচ্ছা, তাহলে এই সেকশনটাই দেখা যাক। তাহলে এটা বাঁ দিকের পার্টটা নিয়ে নেই, যেমন ভাবে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম করি ওরমই একটা জিনিস করছে, ফ্রি বডি ডায়াগ্রামই তো ব্যাপার এটা, না? এইটুকু পার্টের ফ্রি বডি ডায়াগ্রাম। আচ্ছা, তাহলে এই বাঁ দিকের পার্টটায় ফোর্স এফ, আর যেই পার্টটা এঁকেছি তার ফোর্স কত, এফই তো হবে নাকি? টোটাল ফোর্স তো এফই হবে, নাহলে আর রেস্টে থাকবে কি করে? আচ্ছা, তার কম্পোনেন্ট হবে
আচ্ছা, ওটা যে এফ ছিল, মানে ওটা ছিল আলফা। ওই অ্যাঙ্গেলটা যদি আলফা থাকে তাহলে আর কোনটা আলফা হবে? এটা আলফা হবে না? হ্যাঁ, পারপেন্ডিকুলার কজ আলফা আর এটা সাইন এফ সাইন আলফা। হ্যাঁ, তাহলে এফ এন হচ্ছে এফ কস আলফা অ্যান্ড এফ এস শিয়ার এফ সাইন আলফা। ঠিক আছে? ওটা নর্মাল। হ্যাঁ, সো অ্যাট দ্যাট সেকশন নর্মাল অ্যান্ড শিয়ার ফোর্সেস, প্রথমে ফোর্সেস করি তারপর স্ট্রেস করবো, কারণ এরিয়াটা কিন্তু এ হবে না, ওটা অন্য এরিয়া। এফ এন ইকুয়াল টু এফ কস আলফা অ্যান্ড এফ এস শিয়ার ইকুয়াল টু এফ সাইন আলফা। আচ্ছা, আর ওই ক্রস সেকশন কত হবে? ক্রস সেকশন ইকুয়াল টু এ ডিভাইডেড বাই কস আলফা, তাই না? আলফা তো, এটা এ হয়, এটা এরিয়া তাহলে এ বাই কস আলফা না, সেটা বলছি আলফা। এটা এরিয়া যদি এ হয়, এটা যে এরিয়াটা আছে ওর প্রজেকশন হচ্ছে যেটা আসল এরিয়া সেইটা। হ্যাঁ, এ বাই কস আলফার প্রজেকশন হচ্ছে এ, মানে এ বাই কস আলফা, এখান দিয়ে লাইট পড়লে ওর ওয়ালের ওপর শ্যাডোটা এ হবে। হ্যাঁ, ক্রস সেকশন এ বাই, হ্যাঁ, তাহলে কি হবে? নর্মাল স্ট্রেস সিগমা, মানে অ্যাট দ্যাট সেকশন আর কি। আর শিয়ার স্ট্রেস ছিল কত? টাও দিয়ে ডিনোট করে আর। আচ্ছা, তাহলে এফ এন বাই, তাহলে এটা হবে এফ বাই এ কস স্কোয়ার আলফা না, আর শিয়ারটা হবে এফ বাই এ সাইন আলফা কস আলফা। ওকে, তাহলে এফ বাই টু এ ইন্টু সাইন টু আলফা। তাহলে কোথায় শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়? কত আলফার জন্য ম্যাক্সিমাম হবে শিয়ার স্ট্রেসটা? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। 45 ডিগ্রি। হ্যাঁ, তো টাও ইজ ম্যাক্সিমাম for the section for which alpha is equal to 45 degree. সেই জন্য ওই 45 ডিগ্রি প্লেন বরাবর ব্রেক করে মেটেরিয়াল গুলো, ওই জন্য যখন ব্রেক করে ওরকম একটা স্ট্রাকচার থাকে, ওরকম কোণের মতো হয়ে যায়, 45 ডিগ্রি কোণ। চার, ঠিক আছে? সেটা লিখে নেবো একটু। মানে ক্রস সেকশনটা এ বাই কস আলফা কেন হলো? হ্যাঁ স্যার। ওটা তো এলিপ্টিক্যাল হবে না, ক্রস সেকশনটা এলিপস তো, হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক্যাল। মানে যেটা এ হয় সেটা কিভাবে হচ্ছে যদি রেডিয়াস আর হয়, তাই এরকম না, দুদিকেই তো আর আর সব দিকে হ্যাঁ, আর আর সার্কুলার ক্রস সেকশন, এটা হবে পাই আর স্কোয়ার। হুম আর ওইটা হবে কি, ওটা কিন্তু এলিপ্টিক্যাল হবে, তার মানে কি এই একটা দিক আর, আর একটা দিক কিন্তু অন্য আর ড্যাশ, তাই না? হ্যাঁ স্যার। একটা আর আর একটা আর ড্যাশ। এবারে এই আর ড্যাশটা যদি বের করি কি হবে, এই সাইডটা কত হবে, এটা যদি ডায়ামিটার কত 2r, হ্যাঁ কত 2r ড্যাশ না, হ্যাঁ 2r'। তাহলে তখন তো আমি এটা ট্রায়াঙ্গেলের ওটা করতে পারি। হুম
So 2r equal to 2r dash times cos alpha. হুম হুম, হ্যাঁ স্যার বুঝেছি। এবারে এই ক্রস সেকশনটা কত হবে? a ড্যাশ হচ্ছে হুম এলিপসের এরিয়া কত হয়? পাই আর আর ড্যাশ। হ্যাঁ এখান থেকে আসবে, ঠিক আছে? আর ভাই ঠিক আছে আর বাই cos, তাহলে a ড্যাশ হচ্ছে a বাই cos আলফা। cos alpha, হ্যাঁ স্যার একটু উপরে তুলুন আগেরটাতে। হয়ে গেছে স্যার। স্যার একটু উপরে তুলুন, উপরের অংশটা তুলতে হবে। হ্যাঁ ঠিক আছে তারপরে ঠিক আছে স্যার। আচ্ছা, এবারে সেটা বললো যে ফাইন্ড দ্য ফোর্স needed to punch a circular hole of radius r in a plate of thickness t. Suppose tau is the breaking shear stress. Of the material or the metal plate. পাঞ্চ হোল মানে কি? যে একটা প্লেটের মধ্যে একটা সার্কুলার হোল তৈরি করা হবে। ওটাকে বলে পাঞ্চিং মেশিন, যেটা দিয়ে করা। প্লেট, তার মধ্যে সার্কুলার হোল, কিরকম হবে? এরকম সার্কুলার হোল, এরকম তো। হ্যাঁ স্যার টাউ ইন্টু 2 পাই আর টি। হুম, তাও ইন্টু 2 পাই আর, এক্স্যাক্টলি। কারণ এখানে যেটা ছিল পড়ে গেছে, ওটা সার্কেলটা হয়, তার একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছিল এখান থেকে। হ্যাঁ টাও ইন্টু 2 পাই আর টি হ্যাঁ, হচ্ছে। আর এই যে শিয়ার ফোর্সটা এই সাইড দিয়ে হচ্ছিল না, ওটা তো শিয়ার ফোর্সই হবে। তাও ইন্টু হবে 2 পাই আর। স্যার মাটিতে গর্ত করলে কি হতো? মাটিতে না, মাটির তো অন্যরকম না প্রপার্টি, এটা হচ্ছে মেটালের জন্য। লাস্টের এটা কি বললেন একবার বলুন। তো এইটা মানে মানেটাই বুঝতে পারলাম না ঠিকভাবে, কোশ্চেনটা একটু বলুন না। এই যে ফাইন্ড দ্য ফোর্স নিডেড টু পাঞ্চ আ সার্কুলার হোল অফ রেডিয়াস আর ইন আ প্লেট অফ থিকনেস টি। মানে এই যে সার্কুলার হোল হচ্ছে তার রেডিয়াস আর, আর প্লেটের থিকনেস হচ্ছে টি, ঠিক আছে?
তাহলে নিচে এঁকেছি যেই পার্টটা বেরিয়ে গেছে আর তাহলে ওর ওপর তো শিয়ার ফোর্স লাগছে, তাহলে কোন পার্টটায় লাগবে শিয়ার ফোর্স? এই বাইরেরটা না, যেমন এই আটা দেখেছিল না শিয়ার ফোর্স। এ সংযোগ ছেড়ে বেরিয়ে গেলেও কি শেয়ার ফোর্স লাগবে? না না, যখন বেরোচ্ছিল তখন লেগেছে, এখন আর নেই। বেরোচ্ছিল যখন, মানে যখন এখানে ছিল আর তখন লেগেছে, ঠিক আছে? ওটাকে নিচে এঁকেছি দেখানোর জন্য। ঠিক আছে, নিচের ড্রয়িংটা করেছে। ওর ফোর্সটা লাগছিল কখন? যখন এই অবস্থায় আছে, তাই না? তখন লাগছিল। স্যার ওই টাউ দিয়ে শেয়ার স্ট্রেস যেটা লিখেছেন তার আগে ওটা কি লিখেছেন বি দিয়ে? কিছু লিখিনি তো। না না, টাউ এর পর ও মানে ব্রেকিং শিয়ার স্ট্রেস। ঠিক আছে, আর একটা জিনিস বাকি আছে, বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাস ডিনোটেড বাই সে, সাপোজ আমি বি দিয়ে ডিনোট করছি বাল্ক মডিউলাস, ঠিক আছে? So it is defined as volume stress by volume strain. Volume stress by volume strain. Volume stress টা কি বলছে? সে সাপোজ একটা স্ফিয়ারই আছে, ঠিক আছে? তারপর ওই স্ফিয়ারটার উপর এক্সেস প্রেসার দেওয়া হচ্ছে। প্রেসার তো একটা তো ছিল আগে থেকে না, সে ক্যাপিটাল পি এটা ছিল প্রেসার। তাহলে প্রেসার তো সবসময়ই থাকবে, অ্যাটলিস্ট সে অ্যাটমসফেরিক প্রেসার তো থাকবেই, এরকম ক্যাপিটাল পি। আচ্ছা, আর তার উপর একটা এক্সেস প্রেসার দেওয়া হলো, তাহলে কত হলো? ক্যাপিটাল পি প্লাস এই যে স্মল পি, এরকম ভাবে আঁকলাম ব্যাখ্যা করে। So this volume strain is this small p, আর ভলিউম ছিল ভি আগে, এখন ভলিউম হচ্ছে ভি মাইনাস ডেল্টা ভি, and volume strain is delta v by v. ঠিক আছে, এই স্মল পিটাকে আমি ডেল্টা ক্যাপিটাল পিও বলতে পারি। দিস স্মল পি ইজ রিটেন অলসো স্ট্রেসের সাইনটা পজিটিভ কিন্তু চেঞ্জ ইন ভলিউমের সাইনটা নেগেটিভ, তো কিছু একটা নেগেটিভ ব্যাপার আসবে। ওটা ডিভি দিয়ে করলে আসে আমি বলছি। তাহলে এটা বাল্ক মডুলাস ইজ ডিফাইন্ড অ্যাজ স্মল পি বাই ডেল্টা ভি বাই ভি, or delta capital P divided by delta V by V. এটা হচ্ছে বাল্ক মডুলাস। ডেল্টা ক্যাপিটাল পি টাই স্মল পি। ভলিউম স্ট্রেস, ভলিউম স্ট্রেস মানে এক্সেস প্রেসার। আচ্ছা, আবার যদি ডিপি দিয়ে লিখি তাহলে কত হবে? তখন আবার মাইনাস চলে আসবে।
স্যার এই ডেল্টা পিটাই এক্সেস প্রেসার করলেন তো? হুম স্যার আপনার ক্লাস কি স্যার পরের সপ্তাহ থেকে ওই স্কুলের টাইমে হবে? পরের সপ্তাহে থেকে কটা থেকে জানিস স্কুলের টাইম? 10:30 না? 10:30। স্যার হবে লিখে। ওটা বলছি আমি বাল্ক মডুলাস, এটা তো অ্যাকচুয়ালি গ্যাসের জন্য হয়, মানে এমনিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাসের জন্যই বলি আমরা বাল্ক মডুলাস। এই যে -v dpdv, সে একটা গ্যাসের একটা প্রসেস দিয়ে যাচ্ছে। সে an ideal gas undergoes a process pv to the power, সে না কি বলবো ওটা, সে pv to the power b equal to constant, ঠিক আছে? pv to the power b হচ্ছে ইন্ডেক্স অফ দ্য প্রসেস। ফাইন্ড বাল্ক মডুলাস। আচ্ছা, তখন এটা কি হবে? pv to the power b equal to constant। এবার এটাকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু v, ddv of pv to the power b is equal to 0। তাহলে কত আসবে? p এটা তাহলে বাল্ক মডুলাস কত হলো তাহলে? ফর দিস প্রসেস স্মল b ইন্টু প্রেসার, এটা হচ্ছে বাল্ক মডুলাস। ও অ্যাডিয়াবেটিক প্রসেসে গামা পি হয়ে যায় এই জন্য। হ্যাঁ, অ্যাডিয়াবেটিক প্রসেসে যেটা হয় বিটা গামা হয়, আর আইসোথার্মাল প্রসেসে হয় এটা 1 হবে, বিটা 1 হবে আইসোথার্মাল। তো ডিপেন্ডিং অন দ্য প্রসেস বাল্ক মডুলাস ভেরি করে গ্যাসে। এটার ইউজ হয় সাউন্ড, ঠিক আছে? স্পিড অফ সাউন্ড ইন এয়ার, কি হয়? স্পিড অফ সাউন্ড ইন এয়ার হয় রুট ওভার গামা টি বাই ইয়ার ছিল একটা হ্যাঁ এম। হ্যাঁ বলছি অ্যাকচুয়ালি যেটা ছিল রুট ওভার অফ বি বাই রো, ঠিক আছে? স্পিড অফ সাউন্ড ইন এয়ার হয় রুট ওভার অফ বি বাই রো। এবারে কিভাবে এলো? ওটা সাউন্ডে দেখবো আমরা, ঠিক আছে? ও আচ্ছা। এবার অ্যাডিয়াবেটিক প্রসেস যেটা হয়, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেয়ারফর দিস ইজ গামা ইন্টু পি, দেয়ারফর ভি কত হবে? গামা ইন্টু পি বাই রো। সে অ্যাডিয়াবেটিক কেন? স্পিড অফ সাউন্ড প্রপাগেশন ইজ অ্যান অ্যাডিয়াবেটিক প্রসেস, কারণ এতটা ফাস্ট হয় যে হিট এক্সচেঞ্জের কোনো টাইম পায় না। ও আচ্ছা। হিট এক্সচেঞ্জ না হলেই তো অ্যাডিয়াবেটিক প্রসেস বলছে। তাহলে প্রেসারটা হয় কত? রো আর টি বাই এম নট, মলিকুলার মাস হচ্ছে এম নট আর রো হচ্ছে ডেন্সিটি। তাহলে পি বাই রো যেটা হয়, পি বাই রো হচ্ছে আর টি বাই এম নট। তাহলে স্পিড অফ সাউন্ড হচ্ছে গামা আর টি বাই এম নট, ঠিক আছে? আর যদি এমনি গামা পি বাই রো করি তাহলে ক্যাপিটাল পিটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। স্পিড অফ সাউন্ড ইন এয়ার যেটা হয় গামাটা পুট করা হয় তখন কত? 1.4 ডায়াটমিক, সেভাবে আসে 332। স্যার ওটা বি বাই রো নাকি? বি বাই রো, বি হচ্ছে বাল্ক মডুলাস। স্যার উপরের অংশটা একটু দেখান, উপরে একটু তুলুন। আর রোটা
এই স্যার আমাদের এখানে ওই থার্মাল স্ট্রেসটা করিয়ে দেবেন? আমি করিয়ে দিচ্ছি থার্মাল টেস্ট। স্যার ওই পি ইকুয়ালস টু রো আর টি বাই এম ওটা কোথা থেকে লিখলেন? ওটা তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ও আচ্ছা সেইটা, হ্যাঁ। সো ওটা কোনটা রো স্যার? বি বি এর তলায় তো রো আছে। হ্যাঁ, রুট ওভার বি বাই রো স্পিড অফ সাউন্ড। স্পিড অফ সাউন্ড ইজ সলিড হবে আবার রুট ওভার ওয়াই বাই রো। আর স্যার ওটা কোনটা? বি ইজ ইকুয়ালস টু ওটা কি লিখেছেন? কোথায়? ওই যে অ্যাডাবেটিক পি ভি। গামা পি। ও গামা। গামা পি, গামা পি। বলছি ভি ইকুয়ালস টু রুট ওভার বি বাই রো, এই এটা ডেরিভেশনটা কি আমাদের সাউন্ডে হবে না? সাউন্ডে, সাউন্ডে এটা সাউন্ডে করাবো আমি। আচ্ছা, জাস্ট আমার 5-10 মিনিট লাগবে, ঠিক আছে? আর একটু থার্মাল স্ট্রেসটা করিয়ে দিই। স্যার আর ওই স্ট্রেস, ওই কি বলে, ওই ইয়ংস মডুলাস, এইসব মডুলাসে কি 3টে বড় বড় ইকুয়েশন আছে, ওগুলো লাগবে আমাদের? না না, ওটা লাগবে, আমি পরে ওটা দেখিয়ে দেবো, ঠিক আছে? ওটা 3 ডাইমেনশনাল স্ট্রেস থেকে করা হয়, ডিরাইভ করে। মানে একটা কিউবকে সব দিক থেকে স্ট্রেস দেওয়া হয়, তারপর মানে সেভাবে ডিরাইভ করে ওটা। পরে না হয় দেখিয়ে দেবো একবার ডেরিভেশনটা। না মানে ওখান থেকে কোনো কোশ্চেন টোশ্চেন আসে? কোশ্চেন ইন মানে যেই মেন্স টাইপের এক্সামে তো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কোশ্চেন আসতে পারে, ওটা আমি দিয়ে দেবো ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, আমি থার্মাল স্ট্রেসটা করাচ্ছি, ওটাতেই কোশ্চেন আসে, কিন্তু আগে ওটা করিয়ে নেই। থার্মাল স্ট্রেস, আচ্ছা। সো এখানে একটা জিনিস দরকার আমাদের, আলফা। আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড এর মানেটা কি হয়? সাপোজ একটা সলিড আছে লেংথ এল, এটা যদি টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার ইনক্রিজেস বাই সে θ°C, তাহলে এটা লেংথ হবে এল প্লাস ডেল্টা এল, ঠিক আছে? সো ডেল্টা এল হচ্ছে কত? এল আলফা থিটা, ওইভাবেই বলে আর কি জিনিসটা, ঠিক আছে? সি so alpha is this, na? Alpha is delta L by L into theta. মানে আলফা হয় চেঞ্জ ইন লেংথ পার ইউনিট লেংথ পার ইউনিট চেঞ্জ ইন টেম্পারেচার। ঠিক আছে, এটা হয় আলফা হচ্ছে চেঞ্জ ইন লেংথ পার ইউনিট লেংথ পার ইউনিট চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে তো ওটাই হলো না? আলফা কত হচ্ছে? চেঞ্জ ইন লেংথ ডেল্টা এল, পার ইউনিট লেংথ কত? এল, চেঞ্জ ইন টেম্পারেচার থিটা। অনেক সময় ডি এই ডেল্টা থিটাও লেখে, আমি থিটাই লিখলাম এখানে। আচ্ছা, এবারে থার্মাল স্ট্রেসটা কিভাবে আসে? আচ্ছা, ফর ফ্রি এক্সপ্যানশন স্ট্রেস তো 0 হবে না? ফ্রি এক্সপ্যানশনে স্ট্রেস কিন্তু 0 হবে, মানে সে এমনি একটা লেংথ বাড়ছে টেম্পারেচারের জন্য, তখন স্ট্রেস তো 0 হবে, কারণ ওটা তো ন্যাচারালি বাড়ছে লেংথটা ডিউ টু হিটিং। এবারে সে একটা রড আছে, একটা সাইড ওয়ালে আছে, একটু উপরে তুলুন, মানে 1 সেন্টিমিটার হলে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু হ্যাঁ লিখুন। একটা যদি এরকম হয়,
সে একটা এন্ড ফিক্সড আছে, আরেকটা এন্ড ফ্রি রডের, তাহলে এটার টেম্পারেচার ইনক্রিজ বাই থিটা, থিটা ডিগ্রি বাড়ছে টেম্পারেচার, তাহলে স্ট্রেস কত হবে? 0 হবে না? স্ট্রেসটা হতে যাবে কেন? তো ফ্রি এক্সপ্যানশন হচ্ছে। আচ্ছা, স্যার দুদিক দিয়ে ওয়াল দিয়ে দিলে তো তখন হবে না। দুদিক থেকে ওয়াল দিলে হবে, ওটাই হচ্ছে ব্যাপার। বলছে এবার এই কেসটা বলছে যে সে a rod has length L, cross section A, Young's modulus Y, Young's modulus রডের না, যদিও রডের মেটেরিয়ালে, যাই হোক, Young's modulus Y and coefficient of expansion alpha, and it is fixed between walls, fixed between two rigid walls. Now, if temperature increases by theta, find the compressive force induced in the rod. এরকম এল ছিল। ঠিক আছে, এবারে এই যে কম্প্রেসিভ ফোর্স বার করা, এখানে কি হবে ব্যাপারটা, আমরা এখানে সেভাবে সলভ করবো যে ফার্স্টে ধরে নেব লেট ইট এক্সপ্যান্ড ফ্রিলি, ঠিক আছে, মানে লেট ইট এক্সপ্যান্ড ফ্রিলি। আচ্ছা, তারপরে ধরবো দেন কম্প্রেস ইট, তার মানে কি অ্যাকচুয়ালি তো ফিক্সড ওয়াল আছে, সো লেট ইট এক্সপ্যান্ড ফ্রিলি, তাহলে ওর লেন্থ কত হবে? এল প্লাস এল আলফা থিটা। আচ্ছা, দেন কম্প্রেস ইট, কম্প্রেস করে কত লেন্থ হলো? এল হলো, তাহলে নিশ্চয়ই কম্প্রেসিভ ফোর্স লাগবে, ঠিক আছে, ওকে। তাহলে এই যে কম্প্রেস করলো, কতটা কম্প্রেস করলো? তাহলে ইটস কম্প্রেসড বাই এল আলফা থিটা ফ্রম ন্যাচারাল লেন্থ। সি ন্যাচারাল লেন্থ এইটা, কিন্তু দিস ইজ দ্য ন্যাচারাল কন্ডিশন অ্যাট ইনক্রিজ টেম্পারেচার, and this is after being compressed by alpha theta. So therefore, what is the strain? Strain হচ্ছে L alpha theta by the actual length, should be L plus L alpha theta, না? But that is approximated by denominator টা L করে দিচ্ছি, does not make much difference. তাহলে strain হয়ে গেল কত? is alpha theta. আচ্ছা, তাহলে স্ট্রেস কত হবে? y alpha theta. Therefore force কত হবে? y a alpha theta. ঠিক আছে, so this is the compressive force. আজকে শেষ? আরেকটা প্রবলেম করাই নাকি? হ্যাঁ করুন। একটা লাস্ট, মানে 5 মিনিট লাগবে, ঠিক আছে।
সে ইলাস্টিসিটি আরেকদিন চলবে তো? ইলাস্টিসিটি আর চালাবো না, আর লাভ নেই, এবার গ্র্যাভিটেশন করবো। সে এক সপ্তাহ মতো ইলাস্টিসিটি কমপ্লিট করে চাপের হবে। কিচ্ছু হবে না তো, প্রবলেমসই বা কটা হয়, 10-12টা হয়। আর স্যার ভিসকোসিটি? ভিসকোসিটি, হ্যাঁ ওটা টাইম লাগবে, একদিনে হয়ে যাবে। এইচসি মারমার 3টে কোশ্চেন আছে মাত্র ভিসকোসিটি। 3টে কোশ্চেন মাত্র? হ্যাঁ স্যার, ভিসকোসিটির খুব কম প্রবলেম। 3টে না 2টো? এরও তো কম কোশ্চেন আছে 3টে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি তো হবে? 10-12টা গেছে। 10-12টা আছে, বাবা অনেক তো, ভাবতেই পারিনি। করলে করা যায় অনেক কোশ্চেন ইলাস্টিসিটি, কিন্তু আমাদের তো খুবই কম আছে সিলেবাসে, ওই জন্য। আচ্ছা, আর একটা থার্মাল স্ট্রেসের প্রবলেম করছে, এরকম আছে, এখানে আবার কম্পোজিট রড আছে, ঠিক আছে, এই যে দুটো রড আছে, দু রকম মেটেরিয়াল, পিঙ্ক মেটেরিয়াল আর গ্রিন, মানে এরকম আর কি, দুটো সাবস্টেন্স আলাদা। তো এই সময় তো ন্যাচারাল লেংথে আছে, ঠিক আছে, প্রথমে ন্যাচারাল লেংথে আছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব লেংথ ফেংথ দেওয়া আছে কিন্তু, এটা আছে L1, এটা আছে L2, আচ্ছা, এটার ইয়াংস মডুলাস Y1, কোএফিসিয়েন্ট α1, এটার Y2, কোএফিসিয়েন্ট α2। এবার বলেছে if temperature is increased by theta degree Celsius, then how much does the junction move? By how much does the junction move? মানে এই যে জাংশনটা কোন দিকে শিফট হবে বা কিরম হবে, কতটা শিফট হবে, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা ধরে নেব কি, ফার্স্টে ধরে নিতে হবে, স্যার যার junction- ইয়ং মডিউলাস বেশি সেই দিকেই তো শিফট হবে। হ্যাঁ দেখা যাক, ওটা অনেক কিছু আছে, ইয়াংস মডুলাস আলফা আছে আবার, ঠিক আছে, স্যার দুদিকে স্ট্রেস তো সমান হবে, তো ওখান থেকে কোনো রিলেশন আসতে পারে। ওইখান থেকে রিলেশন আসবে, দুদিকে স্ট্রেস সমান হবে। আচ্ছা, এরিয়া কিন্তু এ সবার, ঠিক আছে, এরিয়াটা এটারও এ, এটারও এ। আমি অত স্টেটমেন্ট না লিখে শুধু এইগুলো লিখে দিলাম, y1 α1 a l2 l1 এগুলো। লেট দ্য জাংশন শিফট টু রাইট বাই এক্স, এবার আমাদের এক্সটা বের করতে হবে, মানে এটা ধরে নিয়েছি জাংশনটা শিফট হয়েছে এক্স। আচ্ছা, এবারে উই ক্যান ইকুয়েট স্ট্রেস, না ইকুয়েট স্ট্রেস ইন দ্য টু রডস, কারণ দুটো স্ট্রেস তো ইকুয়াল হবে, নাহলে তো হবে না, না জাংশন তো রেস্টে থাকবে না, নাহলে সিস্টেমটা রেস্টে থাকবে না, না নাহলে দুদিকের ফোর্স ইকুয়াল হবে, ফোর্স ইকুয়াল মানে এদিকে ওয়েভ এদিকে ওয়েভ, তার মানে স্ট্রেস ইকুয়াল হবে, দুটো রডের স্ট্রেস ইকুয়াল। ইন বোথ রডস দ্য কম্প্রেসিভ ফোর্স ইজ F and as the cross section is same, stress is same. আচ্ছা, এবার তাহলে স্ট্রেস ইকুয়েট করব, মানে স্ট্রেস ইন দা ফার্স্ট রড কত হবে, y1 ইন্টু স্ট্রেন। আচ্ছা, স্ট্রেন কত হবে, ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ করি, আচ্ছা, ইকুয়াল টু y2 ইন্টু, হ্যাঁ আচ্ছা, L1 প্লাস L1 আলফা 1 থিটা মাইনাস কত হবে, L1 প্লাস এক্স, তাই না? যতটা লেংথ হতো মাইনাস যত লেংথ আছে এখন, সেটাই তো ওরা চেঞ্জ ইন লেংথ কত হবে, ওই হায়ার টেম্পারেচারে ন্যাচারাল লেংথ কত, ওর L1 প্লাস L1 আলফা 1 থিটা,
আর এখন কত আছে আফটার দ্য জাংশন শিফট বাই এক্স ইট ইজ L1 প্লাস এক্স। আচ্ছা তাহলে ওটার কত হবে L2 প্লাস L2 আলফা 2 থিটা, হ্যাঁ, মাইনাস কত হবে L2 মাইনাস এক্স। তার মানে দেয়ারফর y1 ইন্টু হবে এখান থেকে সলভ হবে, সলভ ফর এক্স ফ্রম হিয়ার, ঠিক আছে।